হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব ফরম্যাট 1 এর এক্সারসাইজ 2 নাম্বারটা। তো এক্সারসাইজ 2 নাম্বারটা প্রশ্নে বলা আছে যে ইপিক কনস্ট্রাকশন লিমিটেড ইউজ দ্য পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড। এই যে পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড, অর্থাৎ যতটুকু কাজ করব অতটুকু কাজের প্রফিট আমরা বের করব। In 2012, EPIC began work under a construction contract E212 কন্ট্রাক্টের নাম হচ্ছে E212 which provided a contract price 22 লক্ষ টাকা। তাহলে এখান থেকে আমাদের বুঝতে পারলাম যে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে এই অঙ্কের জন্য 22 লাখ টাকা। এন্ড আদার ইনফরমেশন মধ্যে লেখা আছে কস্ট ইন ইনকার টু ডেট, অর্থাৎ 2012 সালে কস্ট হয়েছে 4,80,000 এবং 2013 সালে কস্ট হয়েছে 14,25,000। এই 14,25,000 এর মধ্যে 2012 সালে 4,80,000 টাকা সহ আছে। এরপর এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, অর্থাৎ 2012 সালে এই কাজটা কমপ্লিট করতে আরো খরচ হবে 11,20,000 টাকা। আর 2013 সালে কোনো কস্ট নাই, কারণ 2013 সালে কাজটা কি কমপ্লিট হয়ে যাবে। বিলিং টু ডেট, অর্থাৎ টাকা বিল করছে 4,20,000 টাকা, আর 13 সালে হচ্ছে 16,80,000। এই 16,80,000 মধ্যে 2012 সালে 4,20,000 টাকা সহ আছে। এরপর আছে কালেকশন টু ডেট, অর্থাৎ যত টাকা বিল করছে এর মধ্যে কালেক্ট করছে 4,20,000 টাকা বিল করছে, এর মধ্যে কালেক্ট করছে 3,50,000। 16,80,000 টাকা বিল করছে, এর মধ্যে কালেক্ট করা হয়েছে 15 লক্ষ টাকা। তাহলে আমাদের উপরে 4টা তথ্য দিয়ে আছে। এই 4টা তথ্যের মধ্যে প্রশ্নে বলছে what proportion of the total contract price would be recognized as revenue in 2012 and 2013? Recognize as revenue, কত ক্লাসে আমাদের শুধু বের করতে বলছে রিকগনাইজ প্রফিট, আজকে বের করতে রিকগনাইজ অ্যাজ রেভিনিউ। এন্ড রিকগনাইজ রেভিনিউ সূত্র হচ্ছে নিচে লিখে দিছি গ্রস প্রফিট প্লাস কস্ট ইন ইনকার টু ডেট। এই গ্রস প্রফিট মানে গত ক্লাসে আমরা যেটুকু কাজ করছি ওইটা এর সাথে অতিরিক্ত ভাবে আমরা যোগ করব কস্ট ইন ইনকার টু ডেট। এই দুইটা যোগ করলে পাবো রিকগনাইজ রেভিনিউ। এখন এই গ্রস প্রফিট নির্ণয় করার জন্য গত ক্লাসে আমরা যা যা করছি আজকেও তাই করব, তবে ওইটা বের করার পর অতিরিক্ত আরেকটা কাজ করব। সেটা কাজটা কি বলো তো দেখি, কি যোগ করব? এস্টিমেটেড কস্ট নাকি কস্ট ইন ইনকার টু ডেট? কস্ট ইন ইনকার টু ডেট এটা যোগ করব। গ্রস প্রফিটের সাথে আমরা কি যোগ করব? আর কস্ট ইন ইনকার টু ডেট এটা যোগ করব। আচ্ছা, এতক্ষণ কি তোমরা আমার কথা কি শুনছো? জি স্যার। ওকে, ঠিক আছে, আমার স্পিকারটা তো অফ ছিল। ওকে, যাই হোক, তাহলে আমাদের রিকগনাইজ অ্যাজ রেভিনিউ সূত্র হচ্ছে গ্রস প্রফিট প্লাস কস্ট ইনকার টু ডেট। তাহলে গ্রস প্রফিট কত ক্লাস আমরা যেভাবে বের করছি ওভাবে আমরা ঠিক বের করব। তাহলে সর্বপ্রথমে আমাদের লাগবে কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস কত দিয়ে আছে? 22 লাখ টাকা। তাহলে দেখো তো তোমরা কি এই সলিউশন পিডিএফটা কি দেখতেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা দিছি কন্ট্রাক্ট প্রাইস 22 লাখ টাকা। 2013 সালে কন্ট্রাক্ট প্রাইস কত? 22 লাখ। এন্ড কন্ট্রাক্ট প্রাইস হিসেবে আমরা কস্ট বাদ দেই। আমাদের প্রশ্নে বলো তো দেখি কস্ট কয়টা আছে? দুইটা। কি কি? কস্ট ইন ইনকার টু ডেট, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। ওকে, তাহলে দুইটা কস্ট, এই দুইটা কস্ট আমরা যার যার বছর দিয়ে দেব। 2012 সালে ছিল 4,80,000 আর এস্টিমেটেড কস্ট ছিল 11,20,000। তাহলে এই দুইটা যোগ করে আমাদের টোটাল কস্ট দাঁড়াইছে 16 লাখ টাকা। আর 2013 সালে আমাদের এখানে ছিল এস্টিমেট কস্ট ইনকার টু ডেট ছিল 14,25,000 আর এস্টিমেটেড কস্ট আমাদের নাই। তাহলে টোটাল কস্ট 14,25,000। এখন কন্ট্রাক্ট প্রাইস 22 লাখ থেকে টোটাল কস্ট 16 লাখ টাকা বাদ দিছি, পাইলাম টোটাল এস্টিমেটেড প্রফিট 6 লাখ টাকা। আর 2013 সাল পাইছি 7,75,000 টাকা। এখন টোটাল এস্টিমেটেড প্রফিট কথাটা মানে কি প্রফিট হয়েছে নাকি এটা আমরা অনুমান করছি এত টাকা প্রফিট হতে পারে? বলো তো দেখি। অনুমান করা হয়েছে। অনুমান করা হয়েছে, এতটুকু কিন্তু প্রফিট আমাদের হয় না। প্রফিট হবে আমরা অনুমান করছি। আমরা কাজ যতটুকু করব অতটুকু কাজের প্রফিট আমরা বের করব। এখন কতটুকু কাজ করছি এটা আবার বের করে কিভাবে? গত ক্লাসে আমরা সূত্র বলছিলাম পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট। এর সূত্রটা কি বলতো একটু বলেন তো দেখি কেউ।
মনে আছে কিনা? Sir, cost in date into 100 divided by total cost. গুড, ধন্যবাদ। সবাই রেসপন্স করে। কস্ট ইনকার টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100। আমাকে বলেন তো 2012 সালে কস্ট ইনকার টু ডেট কত টাকা? 48,000। হ্যাঁ, এটা 48,000, 4,80,000 হবে। হ্যাঁ, এখানে একটা শূন্য ভুল আছে আর কি। ওকে, 4,80,000 আর টোটাল কস্ট হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে 4,80,000 ভাগ 16 লাখ ইনটু 100 সমান 30%। 2013 সালে কস্ট ইনকার টু ডেট 14,25,000, টোটাল কস্ট 14,25,000। তাহলে 14,25,000 14,25,000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে পাবো 100%। তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট, এটা কি আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন আমরা টোটাল গ্রস প্রফিট বের করব। এই 6 লাখ টাকা এস্টিমেট করছিলাম, এর মধ্যে কাজ কমপ্লিট করছি 30%। তাহলে 6 লাখ টাকা 30% 1,80,000, 7,25,000 7,75,000 100% 7,75,000। এন্ড এটা হলো টোটাল গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট আমরা কি করি, আগের বছরের প্রফিট বাদ দিই। এন্ড 2012 সাল হলো প্রথম বছর, এর আগের বছর 2011। আগের বছরের কোনো তথ্য আমাদের প্রশ্নে দেয়া থাকবে না, কখনোই থাকবে না। এজন্য লিখছি লেস প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিট। তাহলে 2012 এর জন্য প্রিভিয়াস এর গ্রস প্রফিট 0, আর 2013 এর জন্য আমাদের প্রিভিয়াস এর গ্রস প্রফিট কত টাকা, এই যে 2012 সালে যেটা সেটা 2013 এর জন্য কি প্রিভিয়াস ইয়ার। তাহলে 1,80,000 থেকে 0 বাদে থেকে 1,80,000, 7,75,000 থেকে 1,80,000 বাদে থেকে 5,95,000। এটার নাম হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ। এইটুকু হচ্ছে আমাদের গত ক্লাস পর্যন্ত পড়া। ঠিক আছে ম্যাডামরা, স্যাররা? জি স্যার। আমাদের যদি গ্রস প্রফিট বের করতে বলতো তাহলে এই পর্যন্ত আমাদের কাজটা শেষ, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বের করতে বলছে রিকগনাইজ অ্যাজ রেভিনিউ। তাহলে গ্রস প্রফিটের সাথে আমরা কি যোগ করব, কস্ট ইনকার টু ডেট আমরা কি করব, যোগ করব। এন্ড যেহেতু গ্রস প্রফিট আমরা বের করছি, এর সাথে জাস্ট লিখছি অ্যাড কস্ট ইনকার টু ডেট। কস্ট ইনকার টু ডেট 2012 এর জন্য ছিল যে 4,80,000, আর 2013 এর জন্য ছিল কত, 14,25,000। তাহলে যার টাকা দিছি 4,80,000, আর 14 জন ছিল 14,25,000। এর আগের বছর আমাদের ছিল 4,80,000 টাকা সহ। তাহলে 14,25,000 থেকে 4,80,000 টাকা যদি বাদ দেই পাবো 9,45,000 টাকা। ওকে, তাহলে 1,80,000 প্লাস 4,80,000 সমান 6,60,000, 5,95,000 প্লাস 9,45,000 দুইটা মিলে হচ্ছে 15,40,000। কস্ট ইনকার টু ডেট এখানে যে 9,45,000 টাকা আছে, এটা কিভাবে বের করছি একটু বলেন যদি। কি এই যে 13 সালে 14,25,000 এর মধ্যে 2012 সালে কত ছিল, 4,80,000 টাকা সহ ছিল। তাহলে আমরা নিচ্ছি 2013 সালে অ্যাকচুয়াল কস্টটা। অ্যাকচুয়াল কস্ট কত টাকা, 9,75,000 টাকা। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এই দুইটা যোগ হয়েছে রিকগনাইজ অ্যাজ রেভিনিউ। তাহলে মনে রাখবেন রিকগনাইজ অ্যাজ রেভিনিউ যদি চাই তাহলে গ্রস প্রফিট টাকার সাথে কস্ট ইনকার টু ডেট আমরা কি করব, যোগ করব। এই অতিরিক্ত কাজ হচ্ছে কস্ট ইনকার টু ডেটটা যোগ করা যদি রেভিনিউ চাই। আর যদি গ্রস প্রফিট চাই তাহলে গ্রস প্রফিট আমরা গত ক্লাসেই করছি। তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নটা। এরপর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কমপ্লিটেড সেট অফ জার্নাল 2012। তাহলে 2012 সালে জার্নাল করতে বলছে। তাহলে জার্নাল আমরা এই চ্যাপ্টারের জন্য 4টা জাবেদা করি। হ্যাঁ, এই ফরম্যাটের জন্য প্রথম জাবেদা করি কস্ট ইনকার টু ডেট, 2 নাম্বার জাবেদা করি বিলিং টু ডেট, 3 নাম্বার জাবেদা করি কালেকশন টু ডেট, এবং 4 নাম্বার জাবেদা করি প্রফিটকে বন্ধ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে 2012 সালে জাবেদা করব, আমাদের এখানে যে টাকাগুলো দিয়ে আছে এই টাকা থেকে 2011 সালের টাকা বাদ দিতে হয়, কিন্তু 2011 সালে কোনো তথ্য দিয়ে আছে না নাই। তার মানে যে টাকা আছে এই টাকা দিয়ে আমরা সরাসরি কি জাবেদা শুরু করব। তাহলে একটু বলো দেখি কস্ট ইনকার টু ডেট 4,80,000 টাকা জাবেদা কি? Construction in process debit, materials, cash, payable and etc. credit. ওকে, থ্যাংক ইউ। শুনেন, একজন যদি শুরু করে তাহলে আরেকজন বলার দরকার নেই। হ্যাঁ, আর কেউ যদি না বলে তাহলে আপনি বলবেন। যদি মনে করেন কেউ একজন শুরু করে ফেলাইছে তাহলে আর একজন অন্যজন বলা দরকার নেই। ওকে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। তাহলে আমরা যে জাবেদা ছিল কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল এক্সেপ্টটা কি 4,80,000 4,80,000। এখানে আমরা বাদ দিলাম না কেন, কারণ এটা হলো আমাদের কি প্রথম বছর নাকি। এবার 2 নাম্বার জাবেদা বলো, বলো মোহনা বলো, বিলিং টু ডেট 4,20,000 এর জন্য জাবেদা কি দিব? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিং টু ডেট ক্রেডিট। বিলিং টু ডেট ক্রেডিট। ওকে, নার্সিং বলো তো দেখি।
ওকে, নাসরিন বলো তো দেখি 3,50,000 অর্থাৎ কালেকশন টু ডেট এর জাবেদা কি লিখবো? Accounts receivable debit, billing on construction in process credit. ম্যাডাম ওইটা না, এই যে কালেকশন টু ডেট এর জাবেদা বলছে, 3 নাম্বার জাবেদাটা করতে বলছে। ওইটা হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 3,50,000। ওকে, এবার মরিয়ম বলো তো দেখি 4 নাম্বার জাবেদা আমরা প্রফিটকে বন্ধ করা জাবেদা, প্রফিটের বন্ধ করা জাবেদা কি? Construction expense debit or construction in process profit debit or revenue from long term construction. ওকে, ঠিক আছে, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট। ওকে, কনস্ট্রাকশন এক্সপেন্স টাকা কোনটা? এই যে কনস্ট্রাকশন ইন প্রসেস 4,80,000 টাকা ছিল, এটা আমাদের এখানে কি ব্যয় হয়ে যাবে। প্রফিট টাকা কোনটা? এই যে 2012 সালে আমরা যে প্রফিট বের করছি, বলো তো প্রফিট কি 6,60,000 নাকি 1,80,000 না 4,80,000? প্রফিট কত 2012 সালের? 1,80,000। হ্যাঁ, আবার আবেগ 1,80,000 দিয়ে কিন্তু 6,60,000 দেওয়া যাবে না। 6,60,000 হলো রিভিনিউ টাকা, কিন্তু প্রফিট কত? 1,80,000। ঠিক আছে, এই যে 1,80,000 টাকা দিছি, আর এই দুইটা যোগ করে হচ্ছে রিভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট 6,60,000। ওকে, জাবেদা ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বার কত ক্লাস হচ্ছে? 4 নাম্বার অঙ্কটা এখন দেখাবো, তবে এইটা দেখানোর আগে আমি একটুখানি ইসে চলে যাই, কি বলে তোমার 21 সালে প্রশ্ন একটু চলে যাই। হ্যাঁ, এই যে 21 সাল 7 নম্বর প্রশ্নটা কি সবাই পাইছো? 2021 সাল, এটা তোমাদের পরীক্ষার জন্য 1000% কমন। সবাই কি প্রশ্নটা পাইছো এটা? জি স্যার। ওকে, এই প্রশ্নটা আমাকে মিতুল বলো তো দেখি, 7 নম্বর অঙ্কটার কন্ট্রাক্ট প্রাইস কত টাকা? স্যার 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা। আমাদের এখানেও ঠিক ওই 2 নম্বর অঙ্কের মতো 2 বছর তথ্য দিয়ে আছে। কস্ট ইনকার টু ডেট আছে, এস্টিমেটেড কস্ট আছে, বিলিং টু ডেট, কালেকশন টু ডেট। তথ্য কিন্তু আগের মতোই, ঠিক না স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এখানে বলছে কি, হোয়াট প্রপোর্শন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজড অ্যাজ কি রেভিনিউ 2018-2019। এখানে কিন্তু রিকগনাইজ অ্যাজ রেভিনিউর কথা বলা আছে। তার মানে কি আমরা প্রফিট বের করে শেষ করব নাকি প্রফিটের সাথে কি যোগ করব? স্যার প্রফিটের সাথে কস্ট ইনকার ডিউরিং দ্য ইয়ার যোগ করব। ওকে, প্রফিটের সাথে কস্ট ইনকার টু ডেট আমরা কি করব? যোগ করব। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি আমরা পারবো? জি স্যার। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু ওই যে এক্সারসাইজ 2 এর মতো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেখেন, জাবেদা করতে বলছে 2018 সালে পার্সন অফ কমপ্লিশন মেথড, অর্থাৎ এই যে 2018 সালে আমরা জাবেদা করব। তাহলে 1 এবং 3 এই দুইটা আমরা ক্লিয়ার সবাই? পারবো আমরা এই দুইটা? এই দুইটা তো এক্সারসাইজ 2 আর এই এবং সি তো একই নাকি? শুধুমাত্র পরিবর্তন 21 সালে বি নাম্বারটাই রিকোয়ারমেন্ট একটু পরিবর্তন করছে। এটা কিছুই না, এটা সিম্পল জিনিস। দেখেন আমরা একটু দেখাইতেছি। প্রশ্ন বলছে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ভালো করে, এটা কিন্তু আপনাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, লেখা আছে assume the same fact of those above except that the umuk company use the completed contract method of accounting. completed contract method কথাটার মানে কি বলেন তো দেখি? স্যার কাজটা শেষ করার পর টাকা নেবে। ওকে, কাজটা একদম কমপ্লিট করব, এরপর আমরা প্রফিট আদায় করব। তাহলে বলো তো দেখি এই যে 2 বছর যে তথ্য আছে, এই 2 বছর তথ্যের মধ্যে কোন বছর কাজ শেষ করব? 19। তাহলে 19 সালে প্রফিট হবে, 18 সালে কি প্রফিটের মুখ শেষ দেখতে পারবে? না, পারবে না। তাহলে বলেন তো দেখি 2019 সালে প্রফিট আমরা কেমনে বের করব? কন্ট্রাক্ট প্রাইস থেকে কস্ট টু ডেট বাদ দিব। গুড, ভালো পারছি। তাহলে কন্ট্রাক্ট প্রাইস ছিল 22 লাখ আর কস্ট টু ডেট কত? 14 লক্ষ কত? 25। তাহলে এটা বাদ দিলে আমরা প্রফিট পাবো, রাইট? এবং তো সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এই যে 18 সালে তো কোনো প্রফিট হবে না, কারণ 18 সালে কাজটা কমপ্লিট হয় নাই। এখন প্রশ্নে যদি প্রফিট চাই তাহলে এই পর্যন্ত কাজ শেষ, কিন্তু প্রশ্ন চাইছে কি? প্রশ্ন হচ্ছে হোয়াট প্রপোর্শন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজড অ্যাজ রেভিনিউ। ওই সেম প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা রিকগনাইজ অ্যাজ রেভিনিউ কেমনে বের করছিলাম? প্রফিটের সাথে আমরা কি যোগ করছিলাম? প্রফিটের সাথে কি যোগ করতে হয়? ডট ইনকার টু ডেট। ঠিক একই রকম অবস্থা এখানে কস্টের সাথে প্রফিটের সাথে আমরা কি যোগ করব?
cost incurred during the year. ওকে, তাহলে এই যে দেখেন লিখছি পার্টিকুলার 2018 2013 18 সালে কোনো টাকা টুকা দেই নাই, 19 সালে আমাদের কন্ট্রাক্ট পাইছিল 22 লাখ, কনস্ট্রাক্ট আপনার কস্ট বের করছি হলো কস্ট দিয়ে আছে 14,25,000, তাহলে বিয়োগ করার পর আমাদের গ্রস প্রফিট হয় 7,75,000। এই পর্যন্ত অঙ্কটা শেষ হইতো যদি শুধু প্রফিট বের করতে বলতো। এন্ড প্রফিটের সাথে আমাদের কি বের করে রিভিনিউ বের করে, এর জন্য কি যোগ করব কস্ট ইনকার টু ডেট। তাহলে কস্ট ইনকার টু ডেট আমাদের ছিল 14,25,000, এই 14,25,000 যোগ করে আমাদের রিকগনাইজ অ্যাজ রেভিনিউ কত দাঁড়াইলো 22 লাখ টাকা। সেই কন্ট্রাক্ট প্রাইসে টাকাটা সমান হয়ে গেছে। অলৌকিক ভাবে এই অঙ্কটা কন্ট্রাক্ট প্রাইস আর এই অঙ্কটা কি সমান হয়েছে, অন্য অঙ্কের সমান নাও হতে পারে। কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা কি এই এক্সারসাইজ 7 নম্বর অঙ্কটা কি আমরা পারবো এখন? জি স্যার। ওকে, তাহলে এইটাও ঠিক একই রকম ভাবে আমি আগামী ক্লাসে আমার পেজে একটা পোস্ট দিব, ওই পেজে পোজে আপনার সুন্দর করে কমেন্ট বক্সে আপনার এই অঙ্কের সমাধানটা সুন্দর করে দিবেন। হ্যাঁ, তাহলে 7 নাম্বারটা গেল, এরপর আমরা বাদবাকি অঙ্কে চলে যাই। আমরা এবার করব হচ্ছে 4 নাম্বারটা। 3 নাম্বার তো অঙ্ক তাকি হয়েছে, এখন 4 নাম্বারটা আসে। এই 4 নাম্বার অঙ্কটা আমি করাবো। এই 4 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5, 6 নাম্বারটা কত ক্লাসে ছিল 5, আর এক্সারসাইজ হচ্ছে 1। অতএব 4 নাম্বার অঙ্কটা আমি একটু ভালো করে করাইতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করে কি বলছে একটু পড়েন তো দেখি। 4 নাম্বার অঙ্কে এখানে কন্ট্রাক্ট প্রাইস কত টাকা? 24 লক্ষ। 24 লক্ষ টাকা। গুড। আর এখানে আমাদের কাজটা কমপ্লিট হবে কোন সালে গিয়া বলেন? 2016। 2016। তথ্য দিয়ে আছে 3 বছর 14, 15, 16। সেই একই রকম কস্ট ইনকার টু ডেট, এস্টিমেটেড কস্ট, বিলিং টু ডেট এবং কালেকশন টু ডেট একই জিনিস। এক নম্বর প্রশ্নে বলছে assume that percentage of completion method is used to compute the amount of gross profit to be recognized in 2014 and 2015। তথ্য কিন্তু দিয়ে আছে 3 বছর, কিন্তু করতে বছর 14 এবং 15। তাহলে 16 সাল কি আনার কোনো প্রয়োজন আছে? না। তাহলে আমরা কিন্তু যে এটা গ্রস প্রফিট যে বের করে 3 বছরের গ্রস প্রফিট বের করার কোনো দরকার নাই, আমরা বের করব 2 বছর 14 এবং 15 সাল। তাহলে এখানে শুধুমাত্র গ্রস প্রফিট বের করতে, রিভিনিউ কিন্তু বের করতে বলা নাই। আবার আবেগে যেটা আবার কিন্তু ওই যে কস্ট ইনকার টু ডেট গ্রস প্রফিটের সাথে যোগ করে দেন না। আর এই এক নম্বরে রিকোয়ারমেন্ট দিয়ে বলছি পিপিআর এর জার্নাল এন্ট্রি 2015। ওকে, তাহলে 2015 সালে কি করতে হবে? আবেদন করতে হবে। এখন এখানে একটু খেয়াল করেন, আমাদের অঙ্ক কিন্তু গ্রস প্রফিট কিন্তু বের করতে হচ্ছে 14 এবং 15, জাবেদা কিন্তু করতে হচ্ছে 15 সালের। এখন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রশ্নে যদি বি নাম্বারই করতে হচ্ছে জার্নাল করো 2016 সালে, তাহলে 2016 সালে গ্রস প্রফিট ছাড়া কি আপনি জাবেদা করা পারতেন? না স্যার। এই জন্য যদি জাবেদা যদি 2016 সালে চাইতো, তাহলে 2016 সালে আমরা গ্রস প্রফিটটা বের করতাম, অর্থাৎ 14, 15 সালে 16 সালটা আমরা কি করতাম এক্সট্রা ভাবে করে নিতাম যদি চাইতো। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন আপনি 16 সাল আপনার জন্য এটা করা ফরজ না, চাইলে করতেও পারেন নাও করতে পারেন। হ্যাঁ, তাহলে এখন আসেন, এখন এই পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথডে গ্রস প্রফিট 2013 এবং 14 এবং 15 এর জন্য এটা কি আপনারা পারবেন নাকি আমি একটু দেখিয়ে দিব এটা? আচ্ছা, যে আমি দেখিয়ে দেই। আমাদের কন্ট্রাক্ট প্রাইস ছিল কত? 24 লাখ। তাহলে আমি কন্ট্রাক্ট প্রাইস দিলাম 24 লাখ, 4 নাম্বার না? দেখেন 4 নাম্বার, এই যে 14, 16 সালটা এক্সট্রা করা আছে। 16 সাল আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ফরজ না। ওকে, এখানে কিন্তু 16 নাম্বারটা করে দিয়েছে, আপনি 16 নাম্বার চাইলে নাও 16 সাল চাও নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমি 24, 16 সালটা দেখিয়ে দিই যেহেতু করা আছে 24। এখন আমাদের 14 সালে কস্ট ছিল 5,60,000, এখানে কত 10 লক্ষ কত 40, এখানে ছিল 12 লাখ, এখানে 4 লাখ, এখানে শুধুমাত্র 15,70,000। তাহলে আমরা এখানে দিছি এই দুইটার যোগ করে টোটাল কস্ট হচ্ছে 16 লাখ, এই দুইটার যোগ করে টোটাল কস্ট 16 লাখ টাকা, আর এই দুইটার যোগ করে আমাদের 15 লক্ষ কত 70। এখন এস্টিমেটেড কস্ট হলো 24, টোটাল কস্ট হলো 16, তাহলে টোটাল এস্টিমেটেড প্রফিট হচ্ছে 8 লাখ, এখানে 8 লাখ, এখানে কত 8,30,000। এখন কতটুকু কাজ কমপ্লিট করে তার জন্য পার্সেন্ট অফ কমপ্লিট টু ডেট, যার সূত্র কি কস্ট টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100। তাহলে প্রথম একজন একটু বলো তো দেখি, এই প্রথমটার ক্ষেত্রে আমরা 35% কত ভাগ কত ইনটু কত দিছি, একজন বলো। স্যার 5,60,000 ডিভাইডেড বাই 16 লাখ ইনটু 100।
অন্য একজন বলো তো দেখি 75% কিভাবে বের করছি? 12 লক্ষ ভাগ 16 লক্ষ ইনটু 100। গুড। আরেকজন বলো তো 100% কিভাবে বের করলাম? 15,70,000 ভাগ 15,70,000 ইনটু 100। গুড, ধন্যবাদ। টোটাল গ্রস প্রফিট সমান সমান পাইছি 8 লক্ষের 35% 2 লক্ষ 80, 8 লক্ষের 75% 6 লাখ এবং 8 লক্ষ 30 এর 100% 8 লক্ষ 30। এখান থেকে প্রিভিয়াস এর প্রফিট, প্রথম বছর প্রিভিয়াস এর প্রফিট 0, এর পরেরটা 2 লক্ষ 80, এর পরেরটা 6 লাখ। তাহলে যার যার টাকা বাদ দিয়ে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ 2 লক্ষ 80, 3 লক্ষ 20 এবং 2 লক্ষ কত 30। তাহলে গ্রস প্রফিট পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি আর 2 নাম্বারের জন্য জাবেদার করাইলাম না। হ্যাঁ, তাহলে একটু বলেন কস্ট ইনকাম টু দিয়ে 12 লক্ষ টাকা দিব নাকি 12 লক্ষ টাকা থেকে 5,60,000 টাকা বাদ দিয়ে জাবেদা দিব? বলেন একটু দেখি। 12 লক্ষ থেকে 5,60,000 বাদ টাকা বাদ দিয়ে- দেব। হ্যাঁ, বাদ দিয়ে টাকাটা জাবেদা দিতে হবে। ওকে, তাহলে আমরা বাদ দিয়ে টাকাটা পাইছি 6 লক্ষ কত 40, কনস্ট্রাকশন ইন প্রসেস, ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল এক্সেট্রা। এরপরে 2 নাম্বার ছিল বিলিং টু ডেট, 10 লাখ থেকে আগের বছর 3 লাখ টাকা বাদ দিয়ে আমাদের টাকা হয়েছে কত 7 লাখ। অ্যাকাউন্ট ছিল বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস। আর কালেকশন টু ডেট 6 লক্ষ 40 থেকে আগের বছর 2 লক্ষ 40 বাদ দিয়ে আমাদের টাকা হয়েছে 4 লাখ টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। প্রথম জাবেদা যেটা প্রসেস ছিল শেষের জাবেদা সেটা এক্সপেন্স হয়ে গেছে। 2016 সালের জন্য আমরা প্রফিট বের করছি এখানে 3,20,000 টাকা। এই যে প্রফিট 3,20,000 আর এই দুইটা যোগ করে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট 9 হয় কত 60। এটা মোটামুটি আমাদের আগের পড়া। হ্যাঁ, আমরা একটু রিভিশন করলাম। জাবেদা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার, আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম বলেন। একটু কোশ্চেনে যান। হ্যাঁ, ওকে ম্যাডাম, এই যে কোশ্চেন বলেন। স্যার আপনি বলছিলেন যে এখানে যদি জার্নাল করতে বলে 2016 সালে, তাহলে গ্রস প্রফিট ও 16 সাল পর্যন্ত বের করতে হবে। জার্নাল বের করতে 16 সাল কেন বের করতে করতে হবে গ্রস প্রফিট? এই তো কোনো দেখেন, তো নিয়ে করাতে হবে। না 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 ম্যাডাম, এই যে আপনি এই যে জাবেদাটা, এই যে কনস্ট্রাকশন প্রসেস প্রফিট 3,20,000 টাকা, এই প্রফিটটা আমরা কোন সালের প্রফিট নিলাম? 16 সালের প্রফিট না? এটা কি 15 সালের প্রফিট? 15 সালের প্রফিট না? তাহলে 16 সালে করার জন্য আপনি এই যে 2,30,000 টাকা লাগবে না? এটা ছাড়া কি আপনি জাবেদা করতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি ম্যাডাম আমি? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে 1 নাম্বার নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? হ্যালো, নাই স্যার। ওকে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটা আমরা রিভিশন করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে 2 নাম্বারটা। হ্যাঁ, কি ব্যালেন্স শিট করব আর কি ইনকাম স্টেটমেন্ট করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটুকু আমরা সব ভালো করে খেয়াল করব। হ্যাঁ, যার যেখানে সমস্যার কথা আমাকে বলবেন। এই পার্টটুকু করা মানে কি এক্সারসাইজ 1 নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর এক্সারসাইজ এই যে 5 নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের সেই ব্যালেন্স শিট করতে বলছে। আসেন আমরা আগে সর্বপ্রথমে এখানে ব্যালেন্স শিট করতে বলছে যে ফ্রম 2015 শো হাউ দ্য ডিটেইলস রিলেটেড টু দিস কন্ট্রাক্ট কনস্ট্রাকশন কন্ট্রাক্ট উড বি ডিসক্লোজ অফ দ্য ব্যালেন্স শিট এন্ড অন দ্য ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা ইনকাম স্টেটমেন্টটা একটু করি। কত সালে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে? 2015 সালের। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমাদের নরমালি কি যায়? শুধুমাত্র লাভ যাবে। তাহলে আমাদের বলেন তো দেখি 2015 সালে আমরা কত টাকা লাভ বের করছি, গ্রস প্রফিট বের করছি 2015 সালের জন্য? 3,20,000। 3,20,000। তাহলে এই ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র আমাদের লাভটাই দিছি, লিখছি হাসান কনস্ট্রাকশন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ব্র্যাকেটে লিখছি পার্শিয়াল, মানে পুরা ব্যালেন্স শিট পুরা ইনকাম স্টেটমেন্ট আমরা করব না, শুধুমাত্র কন্ট্রাক্ট রিলেটেড যেটুকু ওইটুকু। তাহলে কন্ট্রাক্ট রিলেটেড মধ্যে শুধুমাত্র যাবে গ্রস প্রফিট, আর যদি গ্রস লস হয় তাহলে লসটা যাবে। প্রফিট অথবা লস দুইটার যে কোনো একটা আসবে। যদি প্রফিট বের করে এখানে প্রফিট, যদি লস বের এখানে লস আসবে। তাহলে লিখছি কি গ্রস প্রফিট অফ লং টার্ম কনস্ট্রাকশন কি কন্ট্রাক্ট কত টাকা 2015 সালে প্রফিট বের করছিলাম 3,20,000। এই 3,20,000 এই একটাই কাজ শেষ ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট কিন্তু পুরাটা না, শুধুমাত্র আমরা লিখে লিখছি পার্শিয়াল, মানে কন্ট্রাক্ট রিলেটেড যেটুকু তথ্য অতটুকু। কন্ট্রাক্ট রিলেটেড তথ্যের মধ্যে শুধুমাত্র আসবে গ্রস প্রফিটটা, অন্য কোনো তথ্য ইনকাম স্টেটমেন্টে আমাদের আসবে না।
ঠিক একই রকম ভাবে ব্যালেন্স শিটে লেখা আছে হাসান কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেন্স শিট, এখানে লিখছি কি পার্সিয়াল। এই যে কন্ট্রাক্ট রিলেটেড যে তথ্যগুলি আমাদের ব্যালেন্স শিটে আসে শুধুমাত্র ওইটাই নিব। হ্যাঁ, কন্ট্রাক্ট রিলেটেড ব্যালেন্স শিটে কি কি তথ্য আসে? কন্ট্রাক্ট রিলেটেড ব্যালেন্স শিটের মধ্যে আমরা অঙ্ক করার জন্য জাবেদার মধ্যে আমরা অ্যাকাউন্ট রিসিভ দিয়েছিলাম, অ্যাকাউন্ট রিসিভ একটা সম্পদ। অঙ্ক করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল ছিল, ঠিক আছে, ম্যাটেরিয়াল ছিল, ওই ম্যাটেরিয়াল কথাটা মানে হচ্ছে ইনভেন্টরি ছিল। তাহলে এই দুইটাই আমরা একটু দিব। তো একটু ভালো করে আমরা খেয়াল করব। লিখছি ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে লিখছি কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা জানি অ্যাকাউন্ট হিসেবে ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট। এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা আমরা কিভাবে করব? এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল বলো তো দেখি বিলিং টু ডেটের মধ্যে হয় নাকি কালেকশন টু ডেটের মধ্যে হয়? অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় সৃষ্টি হয়? বিলিং টু ডেট। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় সৃষ্টি হয়? বিলিং টু ডেট না কালেকশন টু ডেট? বিলিং টু ডেট। বিলিং টু ডেট একটা সম্পদ। গুড। তাহলে বিলিং টু ডেট যেহেতু দেনাদার সৃষ্টি হয়, এর জন্য আমাদের 15 সালে ছিল 10 লাখ, আগের বছর 3 লাখ টাকা সহ। তাহলে এই বছরে অ্যাকচুয়ালি আমাদের দেনাদার হচ্ছে 10 লাখ থেকে, আমরা 10 লাখ থেকে সরি আমাদের ভুল হয়েছে, সরি আমি এটা ভুল বলছি। আমরা বিল করছিলাম 10 লাখ টাকা, এর মধ্যে কালেক্ট করা হয়েছে 6,40,000। এখনো দেনাদার কাছে আর কত টাকা পাই? বাদ বাকিটুকু দেনাদার কাছে পাই। তাহলে আমরা কি করছি? 10 লক্ষ থেকে 6,40,000 টাকা বাদ দিছি, কারণ 6,40,000 কালেক্ট করে ফেলাইছি। তাহলে বাদ বাকি 3,60,000 টাকা এখনো দেনাদার কাছে আমরা পাই। যেটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। 3,60,000 কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আমি আবার কথাটা বলতেছি। আমি 2015 সালে বিল করছিলাম 10 লাখ, এর মধ্যে কালেক্ট করছি কত? 6,40,000। তাহলে অ্যাকচুয়ালি দেনাদার কাছে কত টাকা পাই? যেটুকু পাই ওইটা আমাদের কি সম্পদ। এবার 2 নাম্বার আসবে ইনভেন্টরি। ইনভেন্টরি টাকাটা কোনটা? ইনভেন্টরি টাকা বের করার একটা সূত্র আমি দিছি, কন্ট্রাক্ট প্রাইস ইনটু প্রফিট রেট। তাহলে আমরা জানি আমাদের প্রশ্নের কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 24 লাখ টাকা, আর প্রফিট রেট দেখো, আমরা প্রফিট রেট অঙ্ক করার জন্য 2015 সালে বলতো প্রফিট রেট কত বের করছিলাম? 35, 75 না 100%? 75%। তাহলে এই 24 লাখ, হ্যাঁ 24 লাখ টাকার 75%, 24 লাখ টাকা 75% হচ্ছে 18 লাখ টাকা। এই 18 লক্ষ টাকা এখান থেকে আমাদের বিল করছিলাম হচ্ছে 10 লাখ টাকা। তাহলে আমাদের বাদ বাকি যে টাকা থাকে এই টাকাটা হচ্ছে আমাদের ইনভেন্টরি টাকা। তাহলে আমি কথাটা আবার বলতেছি, কন্ট্রাক্ট প্রাইস ছিল 24 লাখ, 24 লাখ টাকা প্রফিট 75%, 18 লাখ টাকা। এই 18 লাখ টাকার মধ্যে আমরা বিল করছিলাম, মানে হাতে ধরে দিছি 10 লাখ টাকা। তাহলে বাদ বাকি টাকা হলো আমাদের ইনভেন্টরি বাবদ সম্পদ হচ্ছে কত? 8 লাখ টাকা। তাহলে এই 3,60,000 এবং 8 লক্ষ টাকা এই দুইটাই হচ্ছে আমাদের এই ব্যালেন্স শিটের তথ্য। ঠিক আছে? তাহলে আমি দেনাদার টাকাটা আবার বলতেছি। দেনাদারের টাকাটা আমরা বিল করছি 10 লাখ টাকা, এর মধ্যে কালেক্ট করছে 6,40,000। তাহলে বাদ বাকি টাকা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। আর ইনভেন্টরি টাকাটা হচ্ছে কস্ট প্রাইস ছিল, কন্ট্রাক্ট প্রাইস ছিল 24 লাখ, প্রফিট রেট হচ্ছে 75%। আর 18 লাখ টাকা, এই 18 লাখ টাকা আমাদের বিল করছিলাম হচ্ছে 10 লাখ। তাহলে বাদ বাকি টাকা হচ্ছে আমাদের ইনভেন্টরি টাকা। এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ঠিক আছে? তাহলে এই ব্যালেন্স শিটের তথ্য অনুযায়ী আমরা একটু 1 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করি। হ্যাঁ, 1 নাম্বার অঙ্কটা আপনারা একটু বলার ট্রাই করেন। দেখেন এক্সারসাইজ 1, এখানে বলা আছে কি, ও আমি একটা কথা বলে নেই, এই ব্যালেন্স শিট করার জন্য আমাদের কি কি তথ্য লাগছে একটু দেখে নেন। ব্যালেন্স শিট করার জন্য আমার তথ্য লাগছে, অ্যাকাউন্ট রিসিভেবল জন্য লাগছে 2টা। বলতো এই 10 লক্ষটা কিসের টাকা জানি? এটা কি কালেকশন টু ডেট না বিলিং টু ডেট? বিলিং টু ডেট। স্যার বিলিং টু ডেট। বিলিং টু ডেট আর 6,40,000 হলো কালেকশন টু ডেট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য 2টা তথ্য লাগবে, একটা বিল লাগবে, একটা কালেকশন লাগবে নাকি? আর ইনভেন্টরি বের করার জন্য কন্ট্রাক্ট প্রাইস লাগবে এবং কি লাগবে বলো দেখি? প্রফিট লাগবে, রাইট? প্রফিট রেট লাগবে। এখন বলতো এই প্রফিট রেট আমরা বের করছিলাম কিভাবে জানি? প্রফিট রেট আমরা বের করি কিভাবে? পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট এর প্রফিটটা বের করি কিভাবে? Cost to date divided by total cost into 100. গুড। কস্ট টু ডেট ডিভাইড টোটাল কস্ট ইনটু 100। গুড। তাহলে কন্ট্রাক্ট প্রাইসের উপর প্রফিট রেট, এখান থেকে বিলিং টু ডেট বাদ। এখন দেখেন এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের এক্সারসাইজ 1 এ আমরা একটু ট্রাই করি। কি লেখা আছে ভালো করে খেয়াল করবেন, আমি প্রশ্ন করতেছি। বলা আছে MAQ কনস্ট্রাকশন কোম্পানি বিজ্ঞান ওয়ার্ক অন 70 লক্ষ টাকা কন্ট্রাক্ট ইন 2014। এই যে কন্ট্রাক্ট প্রাইস দিয়েছে 70 লাখ টাকা। To construct on office building during 2014, MAQ incurred cost 17,15,000 টাকা। এই যে incurred cost, that means cost incurred to date
17,50,000 bill their customer for 12,00,000 টাকা, that means billing to date. Collected 9,60,000, that means collection to date. আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমাকে বলেন তো দেখি 70 লক্ষ টাকা কার মান এটা? কন্ট্রাক্ট প্রাইস 17,15,000 টাকা। এটা স্যার কস্ট টু ডেট 12 লক্ষ টাকা। এটা স্যার বিলিং টু ডেট 9,60,000 কালেক্টিং টু ডেট কালেকশন টু ডেট। গুড, কালেক্টিং টু ডেট। আরেকটা শেষেরটা আছে 31,85,000, এটা কিসের টাকা বলেন তো দেখি, আপনারা বলেন তো দেখি। এস্টিমেটেড কস্ট। গুড, এস্টিমেটেড কস্ট টু ডেট। এই যে লেখা আছে এস্টিমেটেড ফিউচার কস্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা কমপ্লিট করে ভবিষ্যতে আরো কষ্ট লাগবে 31,85,000, তার মানে এটা এস্টিমেটেড কস্ট টু ডেট। তার মানে আমাদের তথ্যে যে চারটা তথ্য থাকতো ওই তথ্যটাই দিয়ে আছে, একটু ঘোরানো পেছানো ভাবে দিয়ে আছে। আগে তো আমাদের সবই সুন্দর করে দেওয়া থাকতো সিরিয়ালি। and was indicate how this account related to contact related would reported in MAQ December 2014 ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে কন্টাক্ট রিলেটেড কি কি তথ্য আমরা রিপোর্ট করব। হ্যাঁ, তাহলে আমরা ব্যালেন্স শিটে কি কি কন্টাক্ট কি কি জিনিস দেই, অ্যাকাউন্ট রিসিভেবল দেই আর কি দেই, ইনভেন্টরি। এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কিভাবে বের করি একটু বলেন তো দেখি। স্যার বিলিং টু ডেট থেকে কালেকশন টু ডেট বাদ দিই। তাহলে বিলিং টু ডেট কত আর কালেকশন টু ডেট কত? বিলিং টু ডেট হচ্ছে 12 লক্ষ টাকা এবং কালেকশন টু ডেট হচ্ছে 9,60,000 টাকা। তাহলে দুইটা পার্থক্য করে অ্যাকাউন্ট রিসিভেবল, রাইট? সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে আমাদের 2,40,000 টাকা। আমি একটু দেখাই এক্সারসাইজ 1। এই যে লেখা আছে উমু কোম্পানি ব্যালেন্স শিট পার্শিয়াল অ্যাকাউন্ট হিসেবে 12 লাখ থেকে 9,60,000 বাদ দিছি 2,40,000। এবার ইনভেন্টরি ক্ষেত্রে আমাদের প্রথমে লাগে কন্ট্রাক্ট প্রাইস, এলে কি প্রফিট রেট। এখন আমাদের এই প্রফিট রেটটা আগের অঙ্কে আমরা ছকে নিছি, কিন্তু এই অঙ্কে তো ছকে আমরা প্রফিট রেট বের করি নাই। আর এই প্রফিট রেট আপনারা বলবেন যে কারে কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। একটু বলেন তো দেখি, উপরে কত নিচে কত ইনটু 100 বলেন। গ্রস রেটের সূত্রটা অ্যাপ্লাই করে আমাকে বলেন যে স্যার এত ভাগ এত ইনটু 100। সূত্র কি বলেন দেখি, কস্ট টু ডেট ইজ টোটাল কস্ট ইনটু 100। তাহলে কস্ট টু ডেট কত, টোটাল কস্ট কত? স্যার 17,15,000 ডিভাইডেড বাই 49 লক্ষ ইনটু 100। ওকে, আমি আগে একটু বলি টোটাল কস্টের মধ্যে কি কি আসবে। এই যে কনস্ট্রাকশন কস্ট টু ডেট আছে 17,15,000 আর এস্টিমেটেড কস্ট কত 31,85,000। এই দুইটা যোগ করলে পাবো কি টোটাল কস্ট। তাহলে কস্ট ইনকার টু ডেট হলো 17,15,000 ডিভাইডেড বাই টোটাল কস্ট হচ্ছে 31,85,000 ইনটু হলো 31,85,000 না, এই 17,15,000 প্লাস 31,85,000 দুটো যোগ করে কত হয় ম্যাডাম বললাম? 49 লক্ষ। 49 লক্ষ ইনটু 100 সমান একটা পার্সেন্টেজ বের হবে। এই যে আমি যে লেখা লিখছি এর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কেন 49 লক্ষ হলো? না স্যার। না। ওকে, প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন কিন্তু কথা, হ্যাঁ, কথা না বললে কিন্তু পাবে। এই দেখেন 17,15,000 প্লাস 3 যোগ করে ইনটু 100 সমান 35%। তাহলে আমাদের কন্ট্রাক্ট প্রাইস হলো 70 লাখ, 70 লাখের 35% 24,50,000। এখান থেকে আমরা বিলিং টু ডেট বাদ দিই। আমাদের প্রশ্নে বিলিং টু ডেট ছিল 12 লাখ টাকা, 24,50,000 থেকে বিলিং টু ডেট 12 লাখ টাকা বাদ দিয়ে 12,50,000। ব্যালেন্স শিট ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করেন, হ্যাঁ, এখানে আমি রেখে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করেন। তার কোনো সমস্যা নেই। অন্য স্যার ম্যাডামদের কোনো প্রশ্ন আছে? না স্যার নাই। ওকে স্যার, তাহলে আমাদের এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2,
3 4 5 নাম্বারটা বাকি আছে 5 নাম্বারটা আপনাদের এখন কাজ দিব আর 6 নাম্বারটা আমরা গত ক্লাসে ছিল 7 নাম্বারটা আজকে আমরা করে দিলাম তাহলে তোমাদের বাসায় কাজ হলো 7 5 এবং এক্সারসাইজ 1 5 নাম্বার প্রশ্নটা আমি একটু পরে দেই 5 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের 54 লক্ষ টাকা দরকার নাকি যে 66 লক্ষ টাকা প্রয়োজন কোনটা প্রয়োজন আমাদের অঙ্ক করার জন্য বলেন কোনটা কার টাকা তাই বলেন হ্যালো তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কি 54 লক্ষ টাকার কোনো ভূমিকা আছে না 54 লক্ষ টাকার কোনো ভূমিকা নাই গুড তাহলে কন্ট্রাক্ট প্রাইস পেলাম আমরা 66 লক্ষ টাকা এখানে 3 বছর তথ্য দিয়ে আছে কস্ট ইনকার্ড টু ডেট এস্টিমেটেড কস্ট বিলিং টু ডেট এবং কালেকশন টু ডেট এক নম্বর রিকোয়ারমেন্টে কোন মেথডে আমাদের বের করতে বলছে বলো তো দেখি the percentage Comprehension. কমপ্লেনশন মেথড তাহলে আশা করি এটা আমরা পারবো রিকোয়ারমেন্ট 2 আমাদের কি বের করতে বলছে ব্যালেন্স শিটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি ইনভেন্টরি এই দুইটা অ্যাকাউন্ট দেখাইতে বলছে দ্যাট মিন্স ওই এর মতো অঙ্ক অত এর মতো অঙ্ক কত নাম্বার অঙ্ক এখন করাইলাম আমরা 4 নাম্বার অঙ্ক ঠিক আছে 4 নাম্বার অঙ্কের মতো হুবহু অঙ্ক হচ্ছে 5 নাম্বারটা ওকে ম্যাডামরা স্যারেরা জি স্যার তাহলে কি পারা যাবে 5 নাম্বারটা জি যাবে ওকে ঠিক আছে তাহলে আমাদের ফরম্যাট 1 এর সবগুলো শেষ হলো এখন আমরা ফরম্যাট 2 তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস আমি আজকে আপনাদের লোড দিব না আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখবো নেক্সট ক্লাস থেকে আমরা লোড দেওয়া শুরু করব হ্যাঁ ক্লাসে ক্লাস আমি এই পর্যন্ত রাখছি হ্যাঁ এখন একটু কথা